আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। হর্ষদরিদ্র রচনা করেন বাণভট্ট। প্রথম খলিফা ছিলেন আবু বকর। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। গীতগোবিন্দম কাব্যের কবি ছিলেন জয়দেব। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চল। দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয় ব্যবস্থা। অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। গঙ্গাইকোণ্ড চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তিদুর্গ। কোন বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল? কৈবর্ত বিদ্রোহ। রামচরিত কাব্য কার লেখা? সন্ধ্যাকর নন্দী। চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? ব্রোঞ্জ। বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। ধীমান ও বিটপাল। বিক্রমশীল মহাবিহার কত বছর টিকেছিল? 400 বছর। কোন বৌদ্ধ আচার্যের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? দীপঙ্কর শ্রীজ্ঞান। 3 দাগে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 2 × 2 = 4। গৌড়তন্ত্র বলতে কি বোঝো? কেউ কেউ মনে করে শশাঙ্কের রাজত্বকালে গৌড়ে গড়ে ওঠা শাসন ব্যবস্থাকে গৌড়তন্ত্র বলে। গ্রামের স্থানীয় লোকের পরিবর্তে এই সময়ে রাজ্যের কর্মচারী ও আমলারা স্থানীয় বা আঞ্চলিক প্রশাসন চালাতে থাকে। অর্থাৎ শশাঙ্কের গড়া গৌড়ের রাজতন্ত্র হলো কেন্দ্রীয়ভাবে রাজ্য পরিচালনা ব্যবস্থা। কৈবর্ত যুদ্ধ কবে কার বিরুদ্ধে হয়? আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। পাল রাজাদের দুর্বলতার সুযোগে দ্বিতীয় মহিপালের শাসনকালে কৈবর্ত নেতা দিব্য বিদ্রোহ করে। এই বিদ্রোহের আরও 2জন নেতা ছিলেন রুদক এবং ভীম। হিজরত কি? মক্কার প্রতিষ্ঠিত অধিবাসীদের ধর্মীয় আচার-আচরণের সাথে মুহাম্মদের ধর্মীয় মত যথেষ্ট ফারাক ছিল। তাই 622 খ্রিস্টাব্দে তিনি তার অনুগামীদের নিয়ে মদিনা চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরে এই চলে যাওয়ার সময় থেকে হিসাব করে হিজরি নামে ইসলামীয় সালগণনা শুরু হয়। ব্রহ্মীয় ব্যবস্থা বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমিদান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজারা জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। চর্যাপদ কি? খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে। আদি বাংলা ভাষায় অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো চর্যাপদ। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করেন। 4 থেকে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। মাৎস্যনয় কি? বাংলা রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করে। ফলে বাংলার চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলা জনজীবন সেই অবস্থায় তৈরি হয়। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎস্যন্যায় বলা হয়। খলিফা কাদের বলে? খিলাফত বলতে কি বোঝো? খলিফা হযরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। খিলাফত ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় দারুল ইসলাম। খলিফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা। খলিফার এই অধিকার এলাকাকে বলা হয় খিলাফত। পঞ্চরত্ন কাদের বলে? বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হয়। 5 জন বিখ্যাত কবি পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীতগোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। পাল ও সেনযুগের কর ব্যবস্থা কেমন ছিল? পাল ও সেনযুগের রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। এক কৃষি কর। রাজার উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ ও ওদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। 2 বাণিজ্য কর। বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। অন্যান্য কর এছাড়াও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো। গ্রামবাসীদের হাট ও খেয়াঘাটের উপর কর চাপানো হতো। 5 দাগে ব্যাখ্যামূলক উত্তর দিতে যে কোনো 2টি। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় লেখো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে দেখো 1 দিয়ে পয়েন্ট করবে প্রাচ্য শিল্পরীতি, 2 দিয়ে পয়েন্ট করবে স্তূপ, 3 দিয়ে পয়েন্ট করবে বৌদ্ধ বিহার, 4 দিয়ে পয়েন্ট করবে মন্দির।
শেষ পয়েন্ট করবে উপসংহার। দেখে নাও। তারপরের প্রশ্ন, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। পয়েন্ট করবে শশাঙ্কের বিখ্যাত হওয়ার কারণ: 1. রাজ্য জয়, 2. ঐক্য ও সংহতি স্থাপন, 3. আর্যবর্তে বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠা, 4. গৌড়তন্ত্র, শেষ পয়েন্ট মূল্যায়ন। পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয় দাও। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে কবি জয়দেব, 2 ধয়ী, 3 পঞ্চরত্ন। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি, এটি কিন্তু এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু তোমার খাতা থেকে মুখস্থ করে ফেলবে। নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরের পয়েন্ট করবে প্রতিষ্ঠা, 2 নম্বর পয়েন্ট করবে পৃষ্ঠপোষকতা, 3 নম্বর পয়েন্ট করবে প্রবেশিকা পরীক্ষা। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে নেবে বা এখান থেকে প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু পড়ে নেবে। 4 দিয়ে পয়েন্ট করবে ছাত্র শিক্ষক, 5 দিয়ে বিদেশি শিক্ষার্থী, 6 দিয়ে পাঠ্যসূচি, 7 দিয়ে পতন, শেষ পয়েন্ট উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ইতিহাসের নমুনা প্রশ্নপত্র। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছর তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই অবশ্যই কিন্তু তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। এবার তোমরা ক্লাস 7-এর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশনটা আরও একবার দেখে নাও। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। এবার দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। আজ আমরা যে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর সেকেন্ড অধ্যায় আর থার্ড অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা আলাদা একটি ভিডিও আকারে কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। প্রথম অধ্যায় থেকে তোমরা পড়বে মাৎসন্যায়, খলিফা খিলাফত। সেকেন্ড অধ্যায় থেকে তোমরা ভালো করে পড়বে নালন্দা বৌদ্ধবিহার, পঞ্চরত্ন, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয়। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।